আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে না? জি স্যার। আচ্ছা, তো এইটা আমাদের কোর্স আউটলাইন, কম্পিউটার আর্কিটেকচার। এইটা আমাদের প্রতিদিন মানডে এবং ওয়েডনেসডে দুইবার, সোমবার আর বুধবার একই টাইমে ক্লাস 193 এবং 203 ব্যাচের। এখানে আমরা বই হিসেবে মেইনলি টেক্সট বুক মরিস মানো কম্পিউটার সিস্টেম আর্কিটেকচার এইটা ফলো করব। সাথে আমরা রেফারেন্স হিসেবে কম্পিউটার অর্গানাইজেশন এন্ড ডিজাইন আর ডেভিড এ এন্ড জন এটাও আমরা দেখতে পারি। তারপর উইলিয়াম স্টেলিং এর কম্পিউটার অর্গানাইজেশন এর আর্কিটেকচার, এই বইটাও খুব ভালো, এটাও আমরা রেফারেন্স হিসেবে, মানে রেফারেন্স হিসেবে তিনটা থাকবে, আর আমাদের মেইন টেক্সট বুক হিসেবে এটা থাকবে, সাথে আমাদের স্লাইড। আমরা যদি এখানে কোর্স ডেসক্রিপশন সম্পর্কে বলি, তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কম্পিউটার আর্কিটেকচার কোর্সে তো প্রথমে আমাদের বলতেছে কি ইনফরমেশন রিপ্রেজেন্টেশন, তারপরে মেজারিং পারফরমেন্স, ইনস্ট্রাকশন এন্ড ডাটা অ্যাক্সেস মেথডস, অপারেশন এন্ড অপারেন্ট অফ কম্পিউটার হার্ডওয়্যার, রিপ্রেজেন্টিং ইনস্ট্রাকশন, বিভিন্ন অ্যাড্রেসিং স্টাইল, অ্যারিথমেটিক লজিক ইউনিট, হ্যাঁ, তারপরে বিভিন্ন অপারেশন, ফ্লোটিং পয়েন্ট অপারেশন, তারপরে কিভাবে আমরা অ্যারিথমেটিক লজিক ইউনিট ডিজাইন করতে পারি, প্রসেসর ডিজাইন, তারপরে হচ্ছে আমাদের ডাটা পাথ, যে সিঙ্গেল সাইকেল মাল্টি সাইকেলের ক্ষেত্রে কিভাবে আমাদের ইমপ্লিমেন্টেশন হবে, তারপর আমাদের কন্ট্রোল ইউনিট ডিজাইন, হার্ডওয়্যার এন্ড মাইক্রো প্রোগ্রাম, বিভিন্ন হ্যাজার্ড বা বিভিন্ন প্রতিকূল অবস্থা কিভাবে কি, তারপরে এক্সেপশন গুলা কি কি থাকতে পারে, পাইপলাইন ডাটা পাথ এন্ড কন্ট্রোল। এইভাবে আমরা বেশ কিছু টপিক, এগুলো আমাদের একবারে মেইন টপিক, এই কারণে এখানে মনে হচ্ছে যে না জানি কি অনেক কমপ্লেক্স কিছু মনে হচ্ছে। তারপরে লাস্টের দিকে আমরা দেখতে পাচ্ছি যে সুপার স্কেলার এন্ড ডাইনামিক পাইপলাইনিং মেমোরি অর্গানাইজেশন যেহেতু আছে আমাদের, ক্যাশ, তারপরে ভার্চুয়াল মেমোরি, ডিএমএ, হ্যাঁ, ইন্টারাপ্ট, বাস, মাল্টিপ্রসেসরের বিভিন্ন টাইপ আছে। এই টপিকগুলো ওভারঅল এখানে কভার করা হবে। আমি এই টপিকগুলো সম্পর্কে একটু হালকা ব্রিফ করব। যে কম্পিউটার আর্কিটেকচার বেসিক্যালি আমাদের, প্রথমত যদি আমরা বলি আমাদের কম্পিউটারের ক্ষেত্রে আমাদের মেইন এলিমেন্ট কি, কেউ কি বলতে পারবে? আমাদের একটা কম্পিউটারের আসলে মেইন এলিমেন্টটা, মানে কম্পিউটারের প্রাণ বলতে আমরা কি বুঝি? বা আমরা যদি বলি হ্যাঁ সিপিইউ, তো এখন কম্পিউটারের মেইন চারটা পার্ট, মানে মেইনলি একটা কম্পিউটারের যদি ব্লক ডায়াগ্রামের কথা চিন্তা করি, তাহলে ওইখানে বেসিক্যালি কি কি পার্ট কম্পিউটারে, কেউ বলতে পারবে? স্যার র‍্যাম, প্রসেসর, তারপর হচ্ছে কি হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক একবারে তার মেইনের মধ্যে পড়ে না, arithmetic logic unit, IO peripheral devices, ওইটা প্রসেসরের ভিতরে চলে যাবে। আচ্ছা স্যার মাদারবোর্ড স্যার। আচ্ছা ঠিক স্যার আছে, ইনপুট আউটপুট ইউনিট, তারপর আমাদের প্রসেসর ইউনিট, প্রসেসর ইউনিট আর স্যার মেমোরি। আচ্ছা, আমরা বেসিক্যালি কম্পিউটার আর্কিটেকচারের ক্ষেত্রে দুইটা আর্কিটেকচার সম্পর্কে দেখব। একটা সাধারণত আমাদের বেসিক যে কম্পিউটার যে আর্কিটেকচার ফলো করে ভন নিউম্যান আর্কিটেকচার, ওইটার কথা যদি আমরা বলি আসলে অ্যাকচুয়ালি, তাহলে ওইখানে আমাদের বেসিক্যালি মেমোরি, হ্যাঁ, সিপিইউ আর হচ্ছে ইনপুট আউটপুট, এবং এরা একে অপরের সাথে বিভিন্ন মানে ইন্টারকানেক্টিং এর জন্য বিভিন্ন বাস ব্যবহার করবে, বিভিন্ন পাথ যেগুলো থাকে অ্যাকচুয়ালি ওগুলোকে আমরা ডেটা বাস, তারপরে অ্যাড্রেস বাস, হ্যাঁ, কন্ট্রোল বাস, এটা কিন্তু আমরা বলে থাকি। এটা হচ্ছে আমাদের একটা মেইন পার্ট বলতে গেলে, আমাদের মেইন আর্কিটেকচারের মধ্যে কিন্তু এই পার্টগুলো চলে আসবে। এখন আমি যদি বলি যে অ্যাকচুয়ালি এই পার্টগুলো তো আমরা পড়বই,
একটু পরে আমরা অ্যাকচুয়ালি আসলে কম্পিউটার আর্কিটেকচার বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় সেটা আলোচনা করব আমি। তার আগে আমরা যদি এখন বলি তাহলে এই টার্মগুলো সম্পর্কে কিন্তু আমার জানতে হবে। তো এই টার্মগুলো সম্পর্কে জানবো আমরা জানার পরে এখন আমরা বলি আমাদের সিপিইউ এর ক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি অ্যারিথমেটিক লজিক ইউনিট আসবে, কন্ট্রোল ইউনিট আসবে, তারপরে তার মেমোরির জন্য আমাদের বিভিন্ন রেজিস্টার আছে এবং রেজিস্টারের বিভিন্ন টাইপ আছে, ওগুলো আমরা দেখব। তো এখন আমি যে কথাগুলো বললাম হয়তোবা কিন্তু এই পুরো টপিকগুলোর মধ্যে এখানে আমি এই কোর্স ডেসক্রিপশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র এএলইউ টার্মটা খালি পরিচিত, তা বাদে কিন্তু অন্যান্য টার্মগুলো আসতেছে না। তো এখানে আমরা প্রথমে একটা কথা দেখতে পাচ্ছি যে ওটা আমি বললাম প্রথমে ইন্ট্রোডাকশন হিসেবে ইনফরমেশন রিপ্রেজেন্টেশন। এখন কথা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা কি তাহলে এই কোর্সে ডিটেইলসে আসলে অ্যাকচুয়ালি যে এলিমেন্টগুলোর নাম বললাম সেগুলো সম্পর্কে পড়াশোনা করব, সেগুলা কিভাবে আসলে তৈরি করতে হয় এরকম কিছু, নাকি অ্যাকচুয়ালি ওইখানে আমি কোনো ইনফরমেশন কিভাবে রাখবো সেটা নিয়ে পড়াশোনা করব? এটাই কিন্তু একটা বিষয় আছে। মানে আমরা অ্যাকচুয়ালি প্রথমেই মানে কম্পিউটার আর্কিটেকচার বলতেই কিন্তু একটা মিসকনসেপ্ট আসে আমাদের মধ্যে, সেটা আমি একটু পরে ক্লিয়ার করতেছি। তাহলে এখানে প্রথম কথা হচ্ছে এই যে আমরা যে নাম বললাম, যে বিভিন্ন কম্পিউটার হার্ডওয়্যারের নাম বললাম, এই কম্পিউটার হার্ডওয়্যারের ইনফরমেশন কিভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো, এই কম্পিউটার হার্ডওয়্যার গুলোর পারফরমেন্স কিভাবে মেজার করব, ইনস্ট্রাকশন এবং ডাটা অ্যাক্সেস এর মেথডটা কিরকম হবে, অপারেশন এবং অপারেন্ড গুলা কিরকম হবে, এইটা নিয়ে কিন্তু আমরা এখানে পড়াশোনা। তারপরে আমাদের এই যে অ্যারিথমেটিক লজিক ইউনিট, ওইখানে আমাদের অ্যাড্রেসিং মেকানিজমটা কিরকম হবে, ইনস্ট্রাকশন কিভাবে রিপ্রেজেন্ট করব, ফ্লোটিং পয়েন্ট নাম্বার আসলে কিভাবে রিপ্রেজেন্ট করব, ইন্টিজার নাম্বার হলে কিভাবে রিপ্রেজেন্ট করব, কিভাবে ডিজাইন করতে পারি, এইটা কিন্তু আসবে। প্রসেসরের ক্ষেত্রে আমরা ডাটা পাথে সিঙ্গেল সাইকেলের ক্ষেত্রে কিভাবে আমার ইমপ্লিমেন্টেশনটা হবে, মাল্টি সাইকেলের ক্ষেত্রে কিভাবে, কন্ট্রোল ইউনিট কিভাবে আমরা ডিজাইন করব, কিভাবে কন্ট্রোল ইউনিট এএলইউ এর সাথে র্যামের মেমোরির সাথে কমিউনিকেশন করবে, কিভাবে প্রসেসরে তার বিভিন্ন ইনফরমেশন পাঠাবে, এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। তারপরে বিভিন্ন হার্ডওয়্যার এবং মাইক্রো প্রোগ্রাম কি এখানে, তারপরে এখানে আসলে প্রত্যেকটা টপিক এভাবে আজকে তো সবগুলো টপিক সম্পর্কে ভাবে বলা সম্ভব না, জাস্ট খালি একটু টপিক গুলা দেখে রাখা যে আমরা এই টপিক গুলা ডিটেলসে সবকিছু পড়বো। কিন্তু প্রথম অবস্থায় অন্তত কম্পিউটার আর্কিটেকচার কোর্সে বেসিক্যালি কি পড়ানো হবে সেটা অবশ্যই জানতে হবে। তো এটা আমি একটু পরে আসতেছি, তার আগে আমরা একটু কোর্স আউটলাইনটা একটু ডিটেলস দেখে নিই। আচ্ছা, সিওর ব্যাপারটা তো আর এখানে নতুন করে বলার দরকার নাই, যেহেতু পুরাতন স্টুডেন্ট, যে আমরা এই কোর্সটা কমপ্লিট করার পরে আমরা এই জিনিসগুলো জানতে পারবো। ডিসক্রাইব কম্পিউটার আর্কিটেকচারের কনসেপ্ট মেকানিজম রিলেটেড টু দ্য ডিজাইন অফ মডার্ন প্রসেসর, রেজিস্টার, মেমোরি। তারপরে ডেমনস্ট্রেট করতে পারবো অ্যাবিলিটি টু ইমপ্লিমেন্ট ভ্যারিয়াস অপারেশন, দ্য আর্কিটেকচার এন্ড ফাংশনালিটি অফ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। হ্যাঁ, তারপরে প্যারালাল প্রসেসিং এর কনসেপ্ট, পাইপলাইনিং কি, ইন্টার প্রসেসর কমিউনিকেশন কিভাবে হয়, এগুলো আমরা জানতে পারবো। তারপরে আমরা কনসেপ্ট অ্যানালাইজ করতে পারবো বিভিন্ন কনসেপ্ট অফ রোবাস্ট, সিকিউর, এফিশিয়েন্ট অ্যাপ্লিকেশন, এবং কোন প্যারাডিগমটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, কোন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, এটা আমরা চুজ করতে পারবো। তো এইখানে বেসিক্যালি টপিকগুলো ডিটেলস বলা আছে, যে প্রথম দিনে আমরা কম্পিউটার অ্যাবস্ট্রাকশন এবং টেকনোলজি, বেসিক স্ট্রাকচার অফ কম্পিউটারস, বিভিন্ন ফাংশনাল ইউনিটস, অপারেশনাল কনসেপ্ট, এগুলো সম্পর্কে জানবো। তারপরে এই যে বললাম রেজিস্টার্স, হ্যাঁ, শিফট রেজিস্টার, বাইনারি কাউন্টার, মেমোরি ইউনিট, এগুলা সেকেন্ড এবং থার্ড। ফোর্থ এবং ফিফথে রেজিস্টার ট্রান্সফার এবং মাইক্রো অপারেশন, তারপরে অ্যারিথমেটিক লজিক ইউনিট, এগুলো সম্পর্কে আমরা ডিটেইলসে আসবো। তারপরে 6 এবং 7 এ ইনস্ট্রাকশন কোড, তারপরে কম্পিউটার ইনস্ট্রাকশন,
তারপরে কম্পিউটার ইনস্ট্রাকশনের বিভিন্ন টাইপ, হ্যাঁ, তারপরে টাইমিং এন্ড কন্ট্রোল, ইনস্ট্রাকশন সাইকেল, মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশন, ইনপুট আউটপুট ইন্টারাপ্ট, এগুলো আমরা 6 এবং 7। 8 এবং 10 এ কম্পিউটার বিভিন্ন অ্যারিথমেটিক, কিভাবে আমরা অ্যাডিশন করব, কিভাবে সাবট্রাকশন করতে পারি, সাইন নাম্বার কিভাবে মেইনটেইন করব, আনসাইন্ড নাম্বার কিভাবে মেইনটেইন করব। আচ্ছা, কেউ সাইন্ড নাম্বার এবং আনসাইন্ড নাম্বার এই দুটোর মধ্যে পার্থক্য বলতে পারবে? হ্যালো স্যার সাইন নাম্বারের ক্ষেত্রে স্যার আমাদের ফার্স্টের দিকে একটা চিহ্ন থাকে প্লাস মাইনাস, এটা আমাদের বাইনারি ক্ষেত্রে সামনে একটা সাইন বিট অ্যাড করে স্যার আমরা বোঝাই 0 1। স্যার বাইনারি ক্ষেত্রে ফার্স্টে 1 আর 0 দিয়ে পার্থক্য করা হয়। আচ্ছা, আর বাইনারি না হলে ডেসিমালের ক্ষেত্রে প্লাস মাইনাস। বলো। আর আনসাইন নাম্বারটা শুধু পজিটিভ নাম্বার, আর সাইন নাম্বারটা নেগেটিভ পজিটিভ যেমনটা হতে পারে। এটাই সাইন নাম্বার এবং আনসাইন নাম্বারের ক্ষেত্রে কিভাবে আমরা মাল্টিপ্লিকেশন ডিভিশন করতে পারি এটা আমরা জানবো। ঠিক আছে, কনসেপ্ট কাছাকাছি ক্লিয়ার আছে, এটা আমরা ডিটেইলস পড়বো। তারপরে আমরা এই যে মাল্টিপ্লিকেশন আনসাইন সাইন, এখানে একটা অ্যালগরিদমের নাম আছে, এটা আমরা কি ইমপ্লিমেন্ট করি সেটা আমরা দেখব। পরে বিভিন্ন মাইক্রো প্রোগ্রামের ডিজাইন, আমরা কন্ট্রোল লিমিটকে কিভাবে ডিজাইন করতে পারি এটাও আমরা এখানে দেখব। তারপর আমাদের বিভিন্ন মেমোরি অর্গানাইজেশন, মেমোরি হায়ারার্কিটা কিভাবে হবে, মেইন মেমোরি কিভাবে কোথায় কাজ করে, কিভাবে কমিউনিকেশন করে, ক্যাশ মেমোরি কি, কিভাবে কমিউনিকেট করবে, ভার্চুয়াল মেমোরি কি। তারপরে 18 19 এ পাইপলাইন, বিভিন্ন প্যারালাল প্রসেসিং, পাইপলাইনিং, অ্যারিথমেটিক পাইপলাইন, ইনস্ট্রাকশন পাইপলাইন, এগুলো সম্পর্কে জানব। তারপরে ইনপুট আউটপুট ইন্টারফেস, অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সফার, মোডস অফ ট্রান্সফার, প্রায়োরিটি ইন্টারাপ্ট, ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস। এগুলো হচ্ছে আমাদের 20 থেকে 21। 22 23 তে মাল্টি প্রসেসরের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স, তারপরে ইন্টার কানেকশন স্ট্রাকচার, তারা একে অপরের সাথে কিভাবে কানেক্টেড থাকতে পারবে, তার এবং কানেক্টেড থাকার পরে তারা কমিউনিকেশনটা কিভাবে করবে। তারপর আমাদের মাল্টি প্রসেসর কানেক্টেড বাই সিঙ্গেল বাস দ্বারা কিভাবে আমাদের মাল্টি প্রসেসর কানেক্টেড থাকবে। তারপর আমাদের বিভিন্ন মাল্টি প্রসেসর নেটওয়ার্ক দ্বারা কিভাবে কানেক্টেড থাকতে পারে, ক্লাস্টার কি, এই জিনিসগুলো সম্পর্কে কিন্তু আমরা এখানে দেখব। এখানে আমরা সিও, তিনটা সিও আমাদের PO1 PO2 এবং PO7, তিনটা পিও সাথে ম্যাচিং হবে, এই তিনটা পিও এখানে অ্যাচিভমেন্ট হবে। আর এইগুলো গ্রেডিং পলিসি তো আমরা জানো। এই হচ্ছে এই কোর্সের আউটলাইন। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন আছে এখন আউটলাইন সম্পর্কে? আউটলাইন সম্পর্কে কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার নো স্যার। আচ্ছা, 1 মিনিট, আজানটা দিয়ে দিক।
আচ্ছা, আর স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। স্লাইড দেখা যাচ্ছে না? জি স্যার। আচ্ছা, তো সর্বপ্রথম আমরা যদি একটা কথা বলি কম্পিউটার আর্কিটেকচার সম্পর্কে, এটা কথা মাথায় রাখা, যারা কম্পিউটার আর্কিটেক্ট হবে অ্যাকচুয়াল কাজটা তাদের কি থাকে। প্রথম কথা যদি আমরা মানে আমাদের একটা জিনিস, আমরা তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার কথা শুনেছি নাম, ঠিক আছে না? সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাজ কি হচ্ছে? তারা বিভিন্ন সফটওয়্যার তৈরি করবে, সেটা তখন আমরা যদি কম্পিউটারে ইনস্টল করি তাহলে সেটা আমরা রান করতে পারবো। তো কখনো আমরা যখন সফটওয়্যার তৈরি করি, একটা সফটওয়্যার তৈরি করার সময় এটা আসলে হার্ডওয়্যারের সাথে ম্যাচিং খাবে কি খাবে না বিবেচনা করি, যে 32 আর 64 বিট অপারেটিং সিস্টেম এটা বিবেচনা করি। এটা বাদে আমরা কি কখনো একটা সফটওয়্যার যখন তৈরি করি ইনিশিয়াল অবস্থায়, তখন কি আমরা কি হার্ডওয়্যারের কথা কেউ বলতে পারবে? আমরা কিন্তু নর্মালি যখন একটা সফটওয়্যার তৈরি করি তখন আমার এই সফটওয়্যারটা কিভাবে ওই হার্ডওয়্যারের সাথে ম্যাচিং করে রান করবে, এই বিষয়টা কি আমরা একটা সফটওয়্যার ইঞ্জিনিয়াররা কিন্তু মানে মাথায় রেখে কাজ করি কি করি না, এটা কেউ বলতে পারবে এই বিষয়টা? হ্যাঁ স্যার, এটা তো মাথায় রাখতে হয় স্যার। আমরা কি হার্ডওয়্যারের বিষয়টা ওরকম ভাবে রাখি যে হার্ডওয়্যারের সাথে ম্যাচিং হবে কি হবে না, এটা কি খেয়াল রাখি ওটা কতটা? স্যার যতদূর জানি যে বড় বড় আইটি যে ফার্মগুলো থাকে স্যার, ওখানে কিছু রোলই থাকে এরকম, যারা হচ্ছে গিয়ে এটাকে টেস্ট করবে, টেস্টিং করবে যে হচ্ছে এগুলো হচ্ছে এটা কি ওভারফ্লো করবে কিনা, বা হচ্ছে গিয়ে কোনো যন্ত্রাংশ ক্র্যাশ করে দিবে কিনা, এইগুলো টেস্ট করে ওরা। স্যার আচ্ছা, বানানোর ঠিক ক্ষেত্রে আছে। এই জিনিসটা মাথায় রাখেন। স্যার আমাদের যখন কম্পাইলার পর্যায়ে যাই তখন কি আমাদের আর্কিটেকচার নিয়ে ধারণা থাকা লাগবে, কারণ আমাদের এক কম্পিউটারে কম্পাইল করা যে সোর্স কোডটা, এই কোডটা অন্য কম্পিউটারে রান করবে না। আচ্ছা, এখন যদি আমরা ধরো হার্ডওয়্যারের পার্সপেক্টিভে আসি, হার্ডওয়্যার তো মনে করো নরমালি প্রত্যেকটা এলিমেন্ট তো আলাদা আলাদা ভাবে তৈরি হয়। ধরো এটা কোরাই 5 প্রসেসর, তার তো একটা ফিক্সড বৈশিষ্ট্য আছে, ওই বৈশিষ্ট্য অনুযায়ী কিন্তু একটা হার্ডওয়্যার তৈরি হচ্ছে। এইটা ধরো তারপরে বিভিন্ন সবকিছুকে একত্রিত ইন্টিগ্রেট করে মানে তার বিভিন্ন মানে র্যাম বলো রম বলো, মানে তার একটা কম্পিউটারে যত এলিমেন্ট আছে সমস্ত এলিমেন্ট কিন্তু কি আলাদা আলাদা ভাবে ডিজাইন হয়ে পরবর্তীতে একত্রিত ইন্টিগ্রেট করে আমরা ধরো একটা কম্পিউটার বানাই, ঠিক আছে না? যখন এই যে কম্পিউটার আর হার্ডওয়্যার তৈরি করা হয়ে গেল, হার্ডওয়্যার গুলো ইন্টিগ্রেট করে আমি একটা কম্পিউটার রেডি করে দিয়ে দিলাম, ওই যে যখন হার্ডওয়্যার তৈরি করছে তারা বেসিক্যালি কি ফুল মানে সফটওয়্যার ক্যাপাসিটি সম্পর্কে, মানে সফটওয়্যাররা কিভাবে সফটওয়্যার করবে ওইটা কি মাথায় রেখে তারা হার্ডওয়্যার ডিজাইন করে, যারা হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার? ধরো তোমাকে বলা হলো স্যার তুমি কোশ্চেনটা আবার একটা শুনুন। 4GB র্যাম তৈরি করবা, 4GB একটা র্যাম তৈরি করবা, ঠিক আছে? তাহলে এখন একটা র্যাম তৈরি করতে হলে তার র্যামের বিভিন্ন সার্কিট ডিজাইন করে তার আরো বিভিন্ন একটা সার্কিট ডিজাইন করতে যত এলিমেন্ট লাগে সমস্ত কিছু নিয়েই কি তুমি একটা র্যাম তৈরি করে দিবে না 4GB স্পেসের? তুমি কি এখন চিন্তা করবা ফার্দার সব সফটওয়্যার
এটাতে আসা খাপ মানে ম্যাচিং হবে কিনা, ওইখানকার ইনস্ট্রাকশন টাইপ গুলা কিরকম হবে। হ্যাঁ, একটা জিনিস কি, তুমি তো 4 GB তোমাকে তো রেঞ্জ বলেই দিচ্ছি, ঠিক আছে না, তোমাকে তো আমি বলেই দিচ্ছি 4 GB র্যাম ডিজাইন করতে বা 4 GB র্যামটা আমাকে তৈরি করে দিতে। সেই ক্ষেত্রে কি আমি এখন কোন ধরনের অ্যাপ্লিকেশন, কোন ধরনের সফটওয়্যার এটাতে চালাবো, তখন কি আমি এটা তৈরি করার সময় মাথায় রাখবো, বিবেচনা করব কি আমরা? না স্যার, যখন হার্ডওয়্যার বিল্ড করা হয় তখন স্যার ওভাবে সফটওয়্যার কথা চিন্তা করা হয় না, বাট না, হার্ডওয়্যার তো ধরো এইভাবে ধরো বিভিন্ন র্যাম সবকিছু, ধরো এটা 4 GB র্যাম, এটা Core i3 প্রসেসর, এ ক্যাশ মেমোরি থাকবে ধরো 100 MB সাপোজ, তারপরে রম থাকবে এতটুকু। এই জিনিসগুলো তো তখন আমরা আলাদাভাবে তৈরি করে একত্রে ইন্টিগ্রেট করে একটা কম্পিউটার কিন্তু বানাই দিলাম। এখন আমি যে বিষয়টা বলতে চাচ্ছি যে হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার মনে করো আর এই যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এদের মধ্যে যে মেল বন্ধন আর এদের মধ্যে সেতু বন্ধন হিসেবে তো কাউকে না কাউকে কিন্তু কাজ করতে হবে অ্যাকচুয়ালি। হার্ডওয়্যার ইঞ্জিনিয়াররাও কিন্তু হ্যাঁ, আমাদের বাহ্যিক দিক দিয়ে কিছু কিছু প্রসেসে দেখা যায় যে না মনে হচ্ছে যে, কারণ দেখা গেছে অনেক সময় ধরো যখন এই যে বিভিন্ন ফিফা গেমের ক্ষেত্রে একটা জিনিস তোমাদের মাথায় কোশ্চেন আসতে পারে, এখন এটা বলে নি, যে ফিফা গেমের ক্ষেত্রে কিন্তু বলে দেয় যে এই গেমটার জন্য আমাদের র্যাম এত জিবি লাগবে বা আমাদের সিস্টেম রিকোয়ারমেন্ট হচ্ছে এটা। এটা কিন্তু আলাদা বিষয়। সিস্টেম রিকোয়ারমেন্টটা কেন বলে দেয়, সিস্টেম রিকোয়ারমেন্টটা বলে দেয় এই কারণে যে তোমার ওই অ্যাপসটা মানে ওই সফটওয়্যারটা যখন রান করবে, রান করতে ধরো 20 GB মেমোরি লাগবে বা 10 GB মেমোরি লাগবে, তখন তারা একটা এস্টিমেট করে বলে যে আমাদের র্যাম এত জিবি লাগবে বা এতগুলা প্রসেসর লাগবে। এইটা কিন্তু আলাদা। এইটা কিন্তু অ্যাকচুয়ালি ওই হার্ডওয়্যারের কথা চিন্তা করে কিন্তু বানানো হলো না। দেখো, ওরা যদি এটা হার্ডওয়্যারের কথাই চিন্তা করে বানাতো তাহলে কিন্তু এই সিস্টেম রিকোয়ারমেন্টও কিন্তু আর বলে দিত না। ওরা তৈরি করে ফেলেছে কিন্তু একটা সিস্টেম, একটা সফটওয়্যার তৈরি করে ফেলেছে, এখন বলে দিচ্ছে এটার জন্য এই এই সিস্টেম রিকোয়ারমেন্ট হলে এই গেমটা কিন্তু সে খেলতে পারবে, না হলে কিন্তু খেলতে পারবে না। এখন কথা হচ্ছে যে হার্ডওয়্যার ডিজাইনাররা হার্ডওয়্যার ডিজাইন করে দিল, সফটওয়্যার ইঞ্জিনিয়াররা সফটওয়্যার তৈরি করে দিল। এখন এই সফটওয়্যার আর হার্ডওয়্যারের মধ্যে যে ইন্টারফেস বা যে মেল বন্ধন বা সেতু বন্ধন বা যেটাই বলি না কেন, এইটা কে করবে? কার্নেল নাকি? কাজটাই কিন্তু না, এই কাজটাই করবে অ্যাকচুয়ালি কার্নেল অপারেটিং সিস্টেম, এটা তো পরে আসবো আমরা। অ্যাকচুয়ালি কম্পিউটার আর্কিটেক্ট বলেও কিন্তু একটা নির্দিষ্ট মানে বলতে গেলে আমার একটা পজিশন আছে। কম্পিউটার আর্কিটেক্ট যারা, ওনাদের দায়িত্ব হচ্ছে এই সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মধ্যেকার যে ইন্টারফেস, এইটাকে অ্যাকচুয়ালি তৈরি করে দেওয়া। মানে হার্ডওয়্যাররা মনে করো হার্ডওয়্যার ডিজাইন করে তোমাকে দিয়ে দিল, সফটওয়্যাররা মনে করো তোমাকে সফটওয়্যার ডিজাইন করে দিয়ে দিল। এখন তুমি কি করবা, তুমি একজন কম্পিউটার আর্কিটেক্ট, তুমি এদের মধ্যে মেল বন্ধন বা সেতু বা এদের জন্য একটা ইন্টারফেস কিন্তু তৈরি করবা। তাহলে কম্পিউটার আর্কিটেকচারের জন্য এখানে এই কারণে কথাটা প্রথমেই লেখা থাকতেছে, কম্পিউটার আর্কিটেকচার ইজ দ্য ইন্টারফেস বিটুইন সফটওয়্যার এবং হার্ডওয়্যার। সফটওয়্যার এবং হার্ডওয়্যার এদের মধ্যকার ইন্টারফেস বা মেল বন্ধনের কাজটাই কিন্তু করে দিবে কম্পিউটার আর্কিটেকচার। মানে এটা কিভাবে করবে একজন একজন কম্পিউটার আর্কিটেক্ট, এটা কিভাবে করবে, এটা অ্যাকচুয়ালি কম্পিউটার আর্কিটেকচারে পড়ানো হবে। মানে কম্পিউটার আর্কিটেকচারকে তাহলে আমরা সিম্পলি যদি আমরা বলি, এটা হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের এদের মধ্যে মেলবন্ধন, এদের মধ্যে একটা সেতু বন্ধন হিসেবে কাজ করবে। ধরো একজন একটা 4 GB র্যাম, এখন 4 GB র্যাম এট এ টাইমে একটা সফটওয়্যারের কয়টা ইনস্ট্রাকশনকে নিয়ে কাজ করবে, এইটা কে করবে? কম্পিউটার আর্কিটেকচার ডিফাইন করে দিবে। একটা ইনস্ট্রাকশনকে কিভাবে ডিকোড করবে, মানে কিভাবে এক্সিকিউটেবল করবে, এবং এক্সিকিউটেবল করতে গেলে আমাদের কতটুকু মেমোরি লাগবে, সিপিইউ কে কতটুকু টাইম দিতে হবে, বা আমাদের যে কন্ট্রোল ইউনিট তার কি কাজ থাকবে, তারপর আমাদের যে বাস মানে সিঙ্গেল বাস না মাল্টি বাস থাকবে, বা ক্যাশের কাজ কি, কিভাবে সেটা করতে পারবে, এই জিনিসগুলাই কিন্তু কম্পিউটার আর্কিটেক্ট বা কম্পিউটার আর্কিটেকচারের পড়ানোর বিষয় বা কম্পিউটার আর্কিটেক্টের এই জিনিসগুলো কিন্তু হ্যান্ডেল করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা সিম্পলি হার্ডওয়্যার বলতে কি বুঝি? বিভিন্ন ইলেকট্রনিক কম্পোনেন্ট এবং ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস, হ্যাঁ, যেটা আমাদের বিভিন্ন ফিজিক্যাল এন্টিটি বলতে আমরা যেটা বুঝি একটা ডিভাইসের ক্ষেত্রে। আর কম্পিউটার সফটওয়্যার হচ্ছে বিভিন্ন ইনস্ট্রাকশন এবং ডাটা, যারা কি করতে পারে বিভিন্ন ডাটা প্রসেসিং টাস্ককে পারফর্ম করার জন্য কম্পিউটার কিন্তু এটাকে ম্যানিপুলেট করে। আর ফার্মওয়্যার যদি বলি,
এই হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যবর্তী একটা ব্যাপার। ফার্মওয়্যার হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যখানে অবস্থান করবে। তার মধ্যে কিছু প্রোগ্রাম থাকবে, তার মধ্যে কিছু ইলেকট্রনিক সার্কিট থাকবে ম্যানুফ্যাকচারের সময় কিন্তু ইলেকট্রনিক সার্কিট, এবং এই প্রোগ্রামগুলো যাতে যখন আমাদের পাওয়ার ফেইলার হবে তখনও যাতে রিটেইন করে, এই বিষয়টা কিন্তু আমাদের ফার্মওয়্যারে আগে থেকে এটা বলে দেওয়া থাকবে। মানে ফার্মওয়্যারের আলাদা বিষয় কিন্তু একটা, মানে কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মাঝখানে পড়বে এই জিনিসটা, এটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে এই যে এখানে এই দুইটা টার্ম আমাদের দেখতে হবে, যে কম্পিউটার ফার্মওয়্যারটা একটু আর্কিটেক্ট। আবার দেখবেন স্যার। আচ্ছা আচ্ছা, স্যার একটু আবার বলেন স্যার ফার্মওয়্যারটা। হ্যাঁ হ্যাঁ, ফার্মওয়্যারের ক্ষেত্রে যেটা হবে যে এটা হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মাঝামাঝি এলিমেন্ট। মানে এখানে যে বিষয়টা থাকবে, আমাদের যে বিভিন্ন প্রোগ্রাম, মানে একটা ফার্মওয়্যারের মধ্যে বিভিন্ন আমরা সাধারণত স্যার এটা কি একটা এক্সাম্পল হতে পারে স্যার? মানে স্যার ওই যে সিপিইউর অনেক সময় দেখা যায় যেখানে তো স্যার ফ্যান থাকে, যখন সিপিইউ অনেক হিট হয়ে যায় ফ্যানের স্পিডটাও বেড়ে যায়, কি স্যার ফার্মওয়্যারের মধ্যে পড়ে? না না না, ফার্মওয়্যারকে আমরা যদি বলি আচ্ছা, একটা আমরা যে সেটআপ করি বায়োস, যে এটা কি ফার্মওয়্যারের মধ্যে পড়ে? হ্যাঁ 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 হ্যাঁ, বায়োসেটিং, বায়োর যে সেটআপ, ওইটা আমরা বলতে পারি যে ফার্মওয়্যারটা যেটা হচ্ছে যে আমরা যখন বিভিন্ন যে ইলেকট্রনিক সার্কিট গুলো তৈরি করতেছি ম্যানুফ্যাকচারের সময়, হ্যাঁ, ম্যানুফ্যাকচার করার সময় আমি কিছু প্রোগ্রাম ওই ইলেকট্রনিক সার্কিটের মধ্যে কিন্তু আমি মানে ডিজাইন করে দিই। মানে ফার্মওয়্যারটা মানে আমরা যেরকম বিভিন্ন প্ল্যাটফর্ম ইউজ করে একটা নতুন ভাবে একটা সফটওয়্যার তৈরি করতেছি, মানে সব নিজে নিজে প্রোগ্রাম লিখে সফটওয়্যার তৈরি করতেছি। আবার হার্ডওয়্যার, ধরো একটা সিপিইউ বা একটা র্যাম বা একটা ক্যাশ, ওইটা ডেডিকেটেডই কিন্তু একটা মানে ইলেকট্রনিক সার্কিট হিসেবে শুরু থাকতেছে, শুধু একটা ইলেকট্রনিক সার্কিট বিভিন্ন এলিমেন্ট নিয়ে গঠিত হবে। আর ফার্মওয়্যারের ব্যাপারটা হচ্ছে আমি যখন ম্যানুফ্যাকচার করব তখন যে ইলেকট্রনিক সার্কিট গুলো যে তৈরি করা হলো, ইলেকট্রনিক সার্কিটেই আমি কিছু কিছু প্রোগ্রামকে ইনসার্ট করে দিব, যেই প্রোগ্রামগুলো পরবর্তীতে আমরা কি করতে পারবো না, চেঞ্জ করতে। কথাটাকে বোঝা গেল? মানে আমরা যখন ম্যানুফ্যাকচার করব তখন ওখানে ইলেকট্রনিক সার্কিটও থাকবে, প্লাস হচ্ছে কিছু প্রোগ্রামও থাকবে। হ্যাঁ স্যার, এটা বুঝছি। এটা মূলত ইউজ করা হয় কিসের জন্য? এটার যেমন আমরা যদি বলি, সাপোজ বিভিন্ন ক্ষেত্রে, যেমন আমাদের অপারেটিং সিস্টেম লোড করার ক্ষেত্রে, অপারেটিং সিস্টেম লোড করার জন্য আমাদের ইনিশিয়াল অবস্থায় কিছু প্রোগ্রাম কিন্তু আমাদের প্রিডিফাইন্ড করে দিতে হয়। যেমন আমরা এটা সব থেকে বেস্ট এক্সাম্পল হচ্ছে রম, যেটা আমরা বলি রিড অনলি মেমোরি। এই রিড অনলি মেমোরি কিন্তু ম্যানুফ্যাকচার করার সময় ওখানে নির্দিষ্ট কিছু কোড কিন্তু আমাদের লেখা থাকে। যখন আমাদের একটা অপারেটিং সিস্টেম, মানে আমাদের যখন একটা কম্পিউটার অন করি, কম্পিউটার অন করলে কিন্তু ওই রমে কিছু প্রিডিফাইন কোড, যেটা ওই যে তৈরি করে ম্যানুফ্যাকচার করার সময় সেট করে দেওয়া হয়েছে, ওইটাকে কাজে লেগে কিন্তু এটা আমাদের পরবর্তীতে কম্পিউটার ওয়ান প্লাস অপারেটিং সিস্টেম লোড হতে কিন্তু সহায়তা করে। এটার বিভিন্ন পারপাস থাকতে পারে, তো এটার বেস্ট একটা এক্সাম্পল হচ্ছে রম। যেমন আমরা জানি না রমের ক্ষেত্রে কি হয়, যে যে ওইখানে যে প্রোগ্রাম লেখা থাকে, আমরা যদি পাওয়ার ফেইলারও হয় তাহলে কি তার প্রোগ্রাম কি কখনো হারিয়ে যায়? কিন্তু র্যামের প্রোগ্রাম কি হারিয়ে যায়? এই জিনিসটা তো জান। আচ্ছা, রম আর র্যাম এই দুটো তো পার্থক্য বুঝো সবাই নাকি? হ্যালো, জি জি স্যার। জি স্যার। কিন্তু রমের ব্যাপারটা কি, যে আমি আজকে যেরকম বললাম এরকম ভাবে কি শুনেছো কখনো যে এটা জাস্ট রিড অনলি মেমোরি? এটা ম্যানুফ্যাকচাররা যখন স্যার রম হচ্ছে তৈরি করে, স্যার তখন ওই সেখানে হয়তো হ্যাঁ যে এই কোডটা লিখে দেওয়া থাকে।
হ্যাঁ, ম্যানুফ্যাকচারাররা যখন মানে যেখানে তৈরি করা হয় ওনারা কিন্তু এটা একবারে প্রিডিফাইন্ড, যে কিছু ফিক্সড কোড, কিছু ফিক্সড প্রোগ্রাম তারা কিন্তু লিখে দিয়ে এটা কিন্তু দিয়ে দেয়, এটা পরবর্তীতে কেউ কিন্তু চেঞ্জ করতে পারবে না। আচ্ছা, এখন তাহলে ফার্মওয়্যারের ব্যাপারটা কি ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। তাহলে আমরা হার্ডওয়্যার কি জানি, সফটওয়্যার কি জানি, ফার্মওয়্যার কি জিনিস জানি। এখন যদি আমরা আসি যে আর্কিটেকচারের ক্ষেত্রে, মানে আমাদের আসলে যেমন আমাদেরই পার্সপেক্টিভ, আমাদের যেমন প্রথম দিন স্যার জিজ্ঞাসা করছিল, আচ্ছা তোমাদের কম্পিউটার আর্কিটেকচার বলতে কি মনে হচ্ছে বলো তো? এরকম না যে তোমাদের বিভিন্ন যে ডিভাইস গুলা আছে, বিভিন্ন সিপিইউ, তারপরে হচ্ছে র্যাম, তারপরে মনে করো ক্যাশ মেমোরি, তারপরে হয়তো বা রম যেটাই বলি, তারপরে ইনপুট আউটপুট সিস্টেম, এগুলো একে অপরের সাথে কিভাবে কানেক্টেড করতে হবে, এটাই তো কম্পিউটার আর্কিটেকচার। আমাদেরও কি বাহ্যিক দিক দিয়ে মাথায় এটাই আসতেছে না? হ্যাঁ স্যার, মানে আমাদের সোজা কথা মানে হার্ডওয়্যার গুলো হ্যাঁ sir, কিভাবে রিলেট করে আর কি, ওটাই। হার্ডওয়্যার গুলা কিভাবে ইন্টার কানেক্টেড হবে, এটাই কম্পিউটার আর্কিটেকচার। এটাই কিন্তু আমাদেরও, যখনই আমরা টার্মটা শুনি কম্পিউটার আর্কিটেকচার, তখন কিন্তু আমাদের মাথায় এটাই আসে আসলে। আমাদেরও কিন্তু একই, আমরা কিন্তু এটাই উত্তর করেছিলাম যে স্যার আমাদের যে বিভিন্ন কম্পোনেন্ট গুলো আছে, ইনপুট আউটপুট ডিভাইস, তারপরে হচ্ছে আমাদের র্যাম, রম, তারপরে হয়তো বা সিপিইউ, ক্যাশ মেমোরি, এগুলো একে অপরের সাথে কিভাবে ইন্টার কানেক্টেড হবে, কিভাবে তাদেরকে অর্গানাইজড করতে পারি আমরা, এটাই স্যার কম্পিউটার আর্কিটেকচার। কিন্তু না, এইটা হচ্ছে কম্পিউটার আর্কিটেকচার না, ওইটা হচ্ছে কম্পিউটার অর্গানাইজেশন। এই পার্থক্যটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। এই কারণে আমি প্রথমেই ওই কথাটা নিয়ে আসলাম যে হার্ডওয়্যার এবং সফটওয়্যার, একটা হার্ডওয়্যারে একটা সফটওয়্যার কিভাবে চলবে, একটা সফটওয়্যারের নাম্বার অফ ইনস্ট্রাকশন কি হবে, নাম্বার অফ ইনস্ট্রাকশন সেট কত হবে, বা একটা ডেটা টাইপকে রিপ্রেজেন্ট করতে কতগুলো নাম্বার অফ বিট লাগবে, বিভিন্ন মেমোরি অ্যাড্রেসিং এর টেকনিক গুলা কিভাবে, এগুলো হচ্ছে কম্পিউটার আর্কিটেকচারে পড়ানোর বিষয়। মানে আমাদের একটা প্রোগ্রামের লজিক্যাল এক্সিকিউশনটা কিভাবে হবে, এবং ওই লজিক্যাল এক্সিকিউশন করতে গেলে কি কি লাগবে একটা সিস্টেমের ক্ষেত্রে, এইটা কিন্তু অ্যাকচুয়ালি কম্পিউটার আর্কিটেকচারে পড়ানোর বিষয়। মানে এখানে নাম্বার অফ ইনস্ট্রাকশন সেট, নাম্বার অফ বিটস, যেটা আমাদের ভ্যারিয়েস ডাটা টাইপকে রিপ্রেজেন্ট করতে আমাদের লাগবে, যেমন আমরা ডিজাইন করেছি কি ইন্টিজার টাইপ, তাহলে কি আমরা বলি 4 বাইট লাগবে, এটা হচ্ছে ডাবল, তাহলে আমরা বলি হয়তো বা 8 বাইট লাগবে, ফ্লটের জন্য এত, ক্যারেক্টারের জন্য 1 বাইট। এই যে বিভিন্ন ভ্যারিয়াস ডাটা টাইপকে রিপ্রেজেন্ট করার জন্য কতগুলো নাম্বার অফ বিট লাগবে, এইটা আমরা কম্পিউটার আর্কিটেকচারের মধ্যে ডিফাইন করা দেওয়া থাকে। বিভিন্ন মেমোরি অ্যাড্রেসিং টেকনিক, আমরা যে র্যামের বিভিন্ন মেমোরি কোন টাইমে কোনটা অ্যাক্সেস করব, কোন টাইমে কতটুকু নিব, হ্যাঁ, এই জিনিসগুলা কিন্তু এখানে আলোচনা করা। আবার কম্পিউটার অর্গানাইজেশনের ক্ষেত্রে যেটা বিভিন্ন অপারেশনাল যে ইউনিট, মানে সিপিইউ, তারপরে কন্ট্রোল সিগন্যাল, এএলইউ, তারপরে মনে করো র্যাম, রম, ইনপুট আউটপুট, মানে আর কি এই জিনিসগুলা যেগুলা দ্বারা অ্যাকচুয়াল আর্কিটেকচার বলতে আমরা যেটা বুঝি, অ্যাকচুয়াল আর্কিটেকচারের স্পেসিফিকেশন বলতে আমরা যেগুলো বুঝি, তারা একে অপরের সাথে কিভাবে ইন্টারকানেক্টেড থাকবে, বা একটা কম্পিউটারের বিভিন্ন অপারেশনাল ইউনিট গুলা একে অপরের সাথে কিভাবে ইন্টারকানেক্টেড থাকবে, বা যেটা আমরা বলতে পারি যে ট্রান্সপারেন্ট, একটা প্রোগ্রামারের কাছে ট্রান্সপারেন্ট যে বিষয়গুলা, কন্ট্রোল সিগন্যাল, কম্পিউটার এবং পেরিফেরালের মধ্যে ইন্টারফেস, মেমোরি টেকনোলজি কি হবে, এগুলো হচ্ছে কম্পিউটার অর্গানাইজেশনের বিষয়। এই কনসেপ্টে একটু ক্লিয়ার হয়েছে কিনা? আর্কিটেকচার আর অর্গানাইজেশন পার্থক্যটা বুঝতে পেরেছো সবাই? জি স্যার। ওটা কেউ যদি বলে তাহলে এটা যাতে মিসকনসেপ্ট না হয়, যে আমাদের কম্পিউটার আর্কিটেকচার কি আর এইটা কি। আজকে শুধু একটু এই ব্লক ডায়াগ্রামটা দেখে আমরা, কারো কোনো আর্কিটেকচার অর্গানাইজেশন নিয়ে কোনো কথা? আচ্ছা, আমরা এই ব্লক ডায়াগ্রামটা একটু দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি ডাটা বলতে এটা আমাদের অ্যারো সাইন দিয়ে আর ডট ডট দিয়ে কন্ট্রোল, মেমোরির সাথে আমাদের ইনপুট এবং আউটপুটের কানেকশন থাকবে, আর মেমোরির সাথে অ্যারিথমেটিক লজিক ইউনিট
এবং কন্ট্রোল ইউনিট। তাহলে কন্ট্রোল ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট, এই দুইজনেরই মেমোরির সাথে কানেক্টেড থাকবে, আর মেমোরির সাথে কানেক্টেড থাকবে ইনপুট আউটপুট, এবং ইনপুট আউটপুটের সাথে কন্ট্রোলেরও কানেকশনটা কিন্তু থাকবে। এটা মানে একটা ব্লক ডায়াগ্রাম। বেসিক্যালি সিপিইউ এর মধ্যে পড়বে কন্ট্রোল ইউনিট এবং অ্যারিথমেটিক লজিক ইউনিট, এবং তার কিছু নিজস্ব মেমোরি থাকবে, রেজিস্টার, আর মেমোরি সিস্টেমটা বাইরে, আর এই যে ইনপুট আউটপুট। এখন ইনপুট আউটপুটের সাথেও কন্ট্রোল ইউনিটের একটা কানেকশন থাকবে, এএলইউ এরও থাকবে, মেমোরিরও থাকবে। মানে এই কন্ট্রোল ইউনিটের মেইন কিন্তু কাজ কখন কোন পোর্শনটা কাজ করবে, কখন ডাটা ইনপুট হবে, কখন কোন ডাটা আউটপুট হবে, কোন ডেটাটা এখন এএলইউ তে রাখতে হবে, কোন ডাটাটা এএলইউ থেকে নিয়ে আসতে হবে, কোন ডাটাটা মেমোরি থেকে আমি সিগন্যাল পাচ্ছি। হ্যাঁ, মানে পুরা সিস্টেমটাকে কিন্তু মেইনটেইন করবে বিভিন্ন কন্ট্রোলিং যে সিগন্যাল, সেই সিগন্যালটা কিন্তু এই কন্ট্রোল ইউনিটের কাজ। আর অ্যারিথমেটিক লজিক ইউনিটে বুঝতে পারছো যে বিভিন্ন লজিক্যাল এবং ম্যাথমেটিক্যাল অপারেশন পারফর্ম করবে। মেমোরি বলতে আমাদের মেমোরির ক্ষেত্রে যে আমরা যে বিভিন্ন ডাটা বা ইনস্ট্রাকশন যে স্টোর করবো যে এখানে, সেটা। আর ইনপুট আউটপুট আমাদের পেরিফেরাল ডিভাইস হিসেবে কাজ করবে। তো এইখানে আমরা যদি এটা দেখি, স্যার পেরিফেরাল ডিভাইসেসটা কি? পেরিফেরাল বলতে আমরা যে এক্সটার্নাল ডিভাইস বলা, যেমন আমরা কিবোর্ড বলি বা মাউস বলি, তারপরে আমাদের মানে একটা কম্পিউটারের যে বিভিন্ন ইউএসবি পোর্টের মাধ্যমে আমরা যে বিভিন্ন এক্সট্রা যে ডিভাইস গুলা ইউজ করি না, এক্সট্রা যে ডিভাইস গুলো যেগুলো আমরা কানেক্ট করে নিই ইউএসবি মাধ্যমে, হ্যাঁ সিপিইউ এর সাথে সরাসরি কানেক্টেড থাকবে না। মানে আমরা জাস্ট খালি ইনপুট আউটপুট পোর্ট ব্যবহার করে আমরা এক্সটার্নাল যে ডিভাইস গুলো ব্যবহার করতে পারি, এটাই কিন্তু পেরিফেরাল ডিভাইস। মানে এক্সাক্ট ডেফিনেশনটা আমার এখন মাথায় নাই, কিন্তু পেরিফেরাল ডিভাইস বলতে এটাই বুঝাই। আচ্ছা, এখন এই যে দেখো এখানে আমাদের বলতেছে যে আমরা যদি একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে চাই, একটা ইনস্ট্রাকশন যদি আমরা এক্সিকিউট করতে চাই, তাহলে আমাদের এই ফলোইং স্টেপ যেগুলো দেখা আছে, এগুলো আমরা আরো ডিটেইলসে জানবো। যে অ্যাকচুয়ালি আমরা আসলে যখন এই কম্পিউটার আর্কিটেকচার কোর্সটা পড়তেছি, আমাদের কিছু কিছু বিষয় কিন্তু জানতে হবে, মানে কিছু কিছু বিষয়ে কিন্তু রিয়েলাইজেশনটা হবে। মানে অ্যাকচুয়ালি আসলে আমরা তো দেখতেছি কি যে একটা প্রোগ্রাম লিখলাম, আমরা বলে দিচ্ছি যে হ্যাঁ একটা সফটওয়্যার বা একটা প্রোগ্রাম মানে লাইন অফ ইনস্ট্রাকশন, লাইন অফ কোড, বিভিন্ন প্রোগ্রাম। তো একটা ইনস্ট্রাকশন কিভাবে রান হচ্ছে, কম্পিউটারের কোন কোন পার্ট ব্যবহার করতেছে, কোন জায়গা থেকে কোন জায়গাতে যাচ্ছে, কিভাবে কম্পিউট হচ্ছে, কিভাবে অ্যাডিশনটা হচ্ছে, কিভাবে সাবট্রাকশন হচ্ছে, ফুল প্রসেস, এই জিনিসগুলো কিন্তু আমাদের এই কোর্সের মধ্যে কিন্তু জানতে হবে। আমরা জানি যে হ্যাঁ 0-1 দিয়ে ডিভাইড করে, কিন্তু অ্যাকচুয়াল ডিভিশনটা হচ্ছে কিভাবে। আমরা জানি বাইনারি নাম্বার 0-1, একটা নাম্বার দিই 5 × 9, এটাকে বাইনারিতে কনভার্ট করে পরবর্তীতে ওইটাকে সে মাল্টিপ্লাই করে আমাদের অ্যান্সার দেখাচ্ছে। কিন্তু এই মাল্টিপ্লিকেশনটা কিভাবে হচ্ছে, এই জিনিসগুলোই কিন্তু আমাদের কম্পিউটার আর্কিটেকচারের মধ্যে পড়তে হবে। তারপরে যে আমাদের মেমোরি হায়ারার্কিটা কি হবে, র্যামের কাজ কি, ক্যাশ মেমোরি, রেজিস্টার মেমোরি, তারপরে যেমন হার্ড ডিস্ক বললো, তারপর আমরা হয়তো এসএসডি, এই যে বিভিন্ন মেমোরির ম্যাগনেটিক টেপ আছে, বিভিন্ন ডিস্ক ড্রাইভ আছে, কিন্তু এগুলোর হায়ারার্কিটা হয়তোবা দেখতে হবে। তারপরে হয়তোবা যেটা বললাম যে আমাদের এটার সব থেকে এই জিনিসটা অন্তত অবশ্যই ভালোভাবে আমরা দেখবো যে একটা ইনস্ট্রাকশন কিভাবে এক্সিকিউট হয়, এই বোধটা আমাদের নিয়ে আসতে হবে। তাহলে আমরা বলতে পারবো যে এই কোর্সটা পড়ার আমাদের সার্থকতা হয়েছে, যে না আমরা এই কোর্স পড়ে অন্তত একটা কম্পিউটার কিভাবে একটা ইনস্ট্রাকশনকে সে রান করতে পারে, রান করতে গেলে কোন কোন এলিমেন্টকে সে ইউজ করে, এই জিনিসগুলো কিন্তু আমরা জানবো, একটা পার্টে আছে। তো আমরা আজকে জাস্ট এখানে একটা সিম্পল কথা, যে যখন কোনো ইনস্ট্রাকশন রান করতে হবে, কম্পিউটার যখন কোনো ইনস্ট্রাকশন রান করবে, প্রথমে কি করবে, কন্ট্রোল ইউনিট মেমোরি থেকে একটা ইনস্ট্রাকশনকে রিড বা ফেচ করে নিয়ে আসবে। তারপরে ওইটাকে কি করবে, ডিকোড করবে বা ট্রান্সলেট করবে, যাতে এটা বুঝতে পারে অ্যাকচুয়ালি এই ইনস্ট্রাকশন দ্বারা কি বোঝায়। তারপরে অ্যারিথমেটিক না লজিক্যাল টাইপ, এটা আইডেন্টিফাই করবে। তারপরে আইডেন্টিফাই করার পরে বা অ্যারিথমেটিক হোক আর লজিক্যাল টাইপ ইনস্ট্রাকশন যেটাই হোক, সেটার জন্য কন্ট্রোল ইউনিট কি করবে, সিগন্যাল জেনারেট করে এএলইউ কে বলবে যে ভাই আমার এই অ্যারিথমেটিক অপারেশনটা করতে হবে এই ইনস্ট্রাকশনের ক্ষেত্রে,
অথবা এই লজিক্যাল ইনস্ট্রাকশনটা পারফর্ম করতে হবে। তো তুমি এটা করে দাও, সে প্রয়োজনীয় সিগন্যাল জেনারেট করে সেটা এএলইউ কে অর্ডার করে দিবে যে তুমি এই রিকোয়ার্ড অপারেশনটা এখন করো। এটা এখন কিভাবে যোগ বিয়োগ করতে হবে, কিভাবে গুণ ভাগ করতে হবে, কিভাবে এন্ড অর অপারেশন করতে হবে, ওইটা এএলইউ কে শেখানো আছে। জাস্ট খালি কন্ট্রোল ইউনিট কে করবে, প্রয়োজনীয় সিগন্যালটা জেনারেট করে তাকে নির্দেশটা দিবে তোমাকে এখন কি করতে হবে, এই অপারেশনটা পারফর্ম করতে হবে। এই অপারেশন পারফর্ম করতে গেলে প্রয়োজনীয় ডাটা আবার কি করবে, এএলইউ তখন র্যাম অথবা তার রেজিস্টার ইউজ করে সে পারফর্ম করবে। রেজিস্টারের কথা আমরা বারবার আসতেছি, এটা সম্পর্কে ডিটেলস আমরা পড়বো। তারপরে ইনপুট আউটপুট ইনস্ট্রাকশন, কন্ট্রোল ইউনিট কি করবে, বিভিন্ন সিগন্যাল জেনারেট করবে। সে ইনপুট আউটপুট ডিভাইসে কি ইনপুট ডাটা কি ইনপুট নিবে, মানে ইনপুট আউটপুট ডিভাইস থেকে কি ডাটা গ্রহণ করবে না সেখানে এক্সটার্নাল ডিভাইসে ডাটা রাখবে, এটার জন্য ওই ইনপুট আউটপুট ডিভাইসকে প্রয়োজনীয় সিগন্যাল কন্ট্রোল ইউনিট জেনারেট করে সেটা কিন্তু ইনপুট আউটপুট ডিভাইসকে পাঠাবে। ইনপুট আউটপুট ডিভাইস যদি দেখে যে না আমার কাছ থেকে ডাটা চাচ্ছে, তখন সে সেই অনুযায়ী ডাটা দিবে, আর যদি বলে না আমার কাছে ডাটা রাইট করতে চাচ্ছে, ওই অনুযায়ী সে ডাটাটা রাইট করবে। তাহলে আমাদের এখানে মেইন একটা ইনস্ট্রাকশন যখন এক্সিকিউট করতে চাইবো, সাপোজ আমরা ধরো যে 5x2 এটা পারফর্ম করতে চাচ্ছি, তাহলে প্রথমে আমাদের কি হবে, মেমোরি থেকে এই অ্যাডিশন করার জন্য যে প্রয়োজনীয় ইনস্ট্রাকশন ওটা প্রথমে রিড করবে কন্ট্রোল ইউনিট। ইনস্ট্রাকশন রিড করে বুঝলো যে আচ্ছা এখানে অ্যাডিশন পারফর্ম করতে বলেছে, অ্যাডিশন পারফর্ম করার জন্য কি কি ডাটা লাগবে, এই ডাটা, সেটাও কি রিড করলো। তারপরে সে কি করলো, অ্যারিথমেটিক ইউনিটের কাছে প্রয়োজনীয় সিগন্যাল পাঠিয়ে দিল যে তোমাকে এখন একটা অ্যাডিশন পারফর্ম করতে হবে এই নাম্বারের মধ্যে। এএলইউ তখন তার মেমোরি থেকে প্রয়োজনীয় ডাটা নিয়ে এটাকে যোগ করে তারপর আবার কন্ট্রোল ইউনিটকে জানাই দিবে। কন্ট্রোল ইউনিট তখন ওই ডাটাটা কি মেমোরিতে রাখবে না কোনো ইনপুট আউটপুট ডিভাইসে রাখবে, সে ওই অনুযায়ী প্রয়োজনীয় সিগন্যাল জেনারেট করে মেমোরিতে রাখতে হলে মেমোরিকে ওই অনুযায়ী সিগন্যাল পাঠাবে। আর যদি মনে করে যে না আমি ইনপুট আউটপুট ডিভাইস এটা স্টোর করতে চাচ্ছি, তাহলে সে ইনপুট আউটপুট ডিভাইসে ওই অনুযায়ী সিগন্যাল জেনারেট করে ডাটাটা পাঠিয়ে দিবে। তাহলে মেইন এখানে কন্ট্রোল ইউনিটের কাজটা কিন্তু এখানে আমাদের ভূমিকা। তারপরে তখন অন্যান্য ফাংশনালিটি গুলা কাজ করবে। এই ওয়ার্ক ফ্লোটা বোঝা গিয়েছে কিনা, মানে সিম্পল ভাবে যদি বলি, এটা আরো ডিটেইলসে পড়ানো হবে। অ্যারিথমেটিক লজিক ইউনিটে কোন কোন রেজিস্টারে কিভাবে ডাটা যাচ্ছে, কোন ডাটা বাস থেকে কিভাবে আসছে, অ্যাড্রেস বাসের কাজ কি, কন্ট্রোল বাসের কাজ কি, এগুলো আরো ডিটেইলস আছে। এখানে জাস্ট সিম্পল যে কথাটুকু বললাম এটা বোঝা গিয়েছে কিনা। জি স্যার, বুঝতে পেরেছি। নেক্সট দিন কিন্তু এই যে আজকে যেরকম একটা কুইজের মতন কোয়েশ্চেন দিয়েছি না, এরকম কোয়েশ্চেন কিন্তু প্রত্যেকটা এক্সামে প্রত্যেকটা ক্লাসেই কিন্তু থাকবে। এই যে এই স্লাইডে বলতে গেলে যে টপিক গুলো পড়া হলো বা যে টার্ম গুলো পড়ানো হলো, এই টার্ম গুলো সম্পর্কে কিন্তু 4-5টা কোয়েশ্চেন এটা কিন্তু নেক্সট দিনে থাকবে একটা ওরকম কুইজ আকারে। সেটা কিন্তু সবাইকে তখন কমপ্লিট করে কিন্তু দিতে হবে। হ্যাঁ, এটাই কিন্তু প্রত্যেকটা ক্লাসেই থাকবে। আজকে হয়তো বা যেটা পড়ালাম এটা নেক্সট দিন হয়তো বা ওইটা সম্পর্কে একটা রিভিউ প্লাস হচ্ছে ওই কুইজের মতো ওটা দিয়ে দিব ক্লাসের প্রথমেই, ওটা কিন্তু ক্লাসের প্রথমেই থাকবে। কারণ আবার নতুন পড়াতে গেলে তো ওটা ভুলে যায়, তখন আমি ওই কুইজের কোয়েশ্চেনের অ্যান্সার গুলো দেখে বুঝবো যে আসলে তোমরা কতটুকু কি বুঝেছো, তখন ওই অনুযায়ী আমি তখন আগের গুলো একটু রিক্যাপ করে তখন নতুন পড়াতে যাবো। হ্যাঁ, এটা খেয়াল রাখবা। এটা তো দেওয়াই আছে সবকিছু, তাই এই স্লাইডটা একটু পড়বা নেক্সট ক্লাসের জন্য। আজকে কি আর কারো কোয়েশ্চেন আছে? স্যার স্লাইডটা কি দিয়ে দিবেন স্যার ক্লাসরুমে? গুগল ক্লাসরুমে দেওয়া আছে সবই, স্লাইড, বই, কোর্স আউটলাইন সবই তো দিয়ে দিয়েছি গুগল ক্লাসরুমে। কি দিয়েছি না, অন্যরা পেয়েছো? জি জি স্যার, স্যার। দেওয়া আছে। আচ্ছা, আর সবাইকে জানিবা রেগুলার ক্লাসে থাকে অন্তত মাত্র আজ মাত্র 19 জন, আরো তো স্টুডেন্ট আছে। 19 জনের মধ্যে তো 2 জন বাদ হিসাবে 2-3 বাদ যাবে। বল আবার স্ক্রিন শেয়ার আছে, মানে 16 জন মতো আসছে আজকে। স্যার ফর্মটা কি আবার শেয়ার করে দেয়? আমি আসলে নেটওয়ার্ক লস হয়েছিল তো আবার জয়েন করেছি। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি। জি স্যার। স্যার আমারও স্যার, আমি হচ্ছে মানে মাঝখানে একটু ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। আমারও সেম প্রবলেম হয়েছিল। বুঝলাম না।
স্যার রুল কল কি হয়ে গিয়েছে স্যার? আমি মাঝখানে একটু ডিসকানেক্টেড হয়ে গেছি।